ইরান যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রচেষ্টার মধ্যে ওমানকে বোমা হামলার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালীর জাহাজ চলাচল নিয়ে আলোচনা চলার সময় ট্রাম্পের এই হুমকি নতুন করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়িয়েছে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওমান যদি হরমুজ প্রণালী নিয়ে আমেরিকার পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে দেশটির বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবন্ধে আমেরিকার সাথে কাঙ্ক্ষিত চুক্তি করতে ইরান রাজি না। গত জুনে আমেরিকা এবং ইরানের স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে। যদিও দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় আগেই ভেস্তে যায় চুক্তিটি। নতুন করে আলোচনার দৃশ্যমান কোনো উদ্যোগও নেই। এমন পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালীতে আমেরিকার লক্ষ্য পূরণে কোনো বাধা সৃষ্টি করলে ওমানে বোমা হামলার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফক্স নিউজকে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে এই হুমকি দেন তিনি। সাক্ষাৎকারে ইরানকে আত্মসমর্পণেরও আহ্বান জানান ট্রাম্প। পরে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যে আমেরিকার দীর্ঘদিনের কৌশলগত অংশীদার ওমানের উপর ধৈর্যচ্যুতি ঘটেছে কিনা ট্রাম্পের কাছে জানতে চান সাংবাদিকরা। ইরানের সাথে 60 দিনের সমঝোতা স্মারকের মেয়াদ এরই মধ্যে শেষ হলেও তেহরান কখনোই ওয়াশিংটনের কাঙ্ক্ষিত চুক্তিতে পৌঁছাতে পারবে না বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি আবারও জোর দিয়ে বলেন, ইরানকে যে কোনো মূল্যে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা হবে। হরমুজ প্রণালীতে আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণ বজায় আছে বলে আবারও দাবি করেন ট্রাম্প। এটিকে আমেরিকার টেরিটরি হিসেবে ঘোষণা করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন তিনি। এছাড়া সাউথ কোরিয়ার সঙ্গে আমেরিকার যৌথ সামরিক মহড়া কমানোর বিষয়ে প্রেসিডেন্ট বলেন, দেশটি ইরান যুদ্ধে আমেরিকাকে সহায়তা করার অনুরোধ প্রত্যাখ্যান করেছিল। নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের সাথে নিজের সুসম্পর্কের কথাও তুলে ধরেন ট্রাম্প। তিনি দাবি করেন, সিউলের সাথে যৌথ সামরিক মহড়া কমানোর নির্দেশ দেওয়ার পর কিম জং উন তার আলোচনার আহ্বানে সাড়া দিয়েছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের প্রতি আবারও নর্থ সি উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট। এর আগে অনুষ্ঠানের শুরুতে ক্যালিফোর্নিয়ার 16 বছর বয়সী লাইফগার্ড রাইডার উইলিয়ামসকে সংবর্ধনা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত মাসে সান্টা ক্রুজ উপকূলে সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া 10 বছর বয়সী এক শিশুকে উদ্ধারের জন্য তাকে এই সংবর্ধনা দেয়া হয়। এ সময় রাইডারের বিরচিত ভূমিকার প্রশংসা করেন ট্রাম্প। ঘনিষ্ঠ মিত্র ওমানকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমা হামলার হুমকি দেয়া অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত মেরিন কর্নেল মার্ক ক্যানসিয়ান। বিশ্লেষক অ্যারন ম্যাকলিনের মতে, সরাসরি সংঘাতের সম্ভাবনা কম হলেও হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের বিরোধ আরও জটিল হচ্ছে। আর বিবিসির জেরেমি বোয়েন বলেছেন, ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে ট্রাম্পের সামনে এখন সহজ কোনো পথ নেই। ইরান ও আমেরিকার মধ্যে 60 দিনের সমঝোতার সময়সীমা শেষ হলেও যুদ্ধবন্ধের কোনো পথ দেখা যাচ্ছে না। এর মধ্যেই হরমুজ প্রণালী পুনরায় চালুর পথে ওমান বাধা দিলেও দেশটিকে বোমা হামলার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীর জাহাজ চলাচল নিয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে তারা। ফলে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ওমানকে ঘিরে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। অবসরপ্রাপ্ত মেরিন কর্নেল ও সিআইএস এর সিনিয়র অ্যাডভাইজার মার্ক ক্যানসিয়ানের মতে, ওমানকে ট্রাম্পের হুমকি বেশ অস্বাভাবিক। তার ভাষায়, ওমান আমেরিকার ঘনিষ্ঠ মিত্র এবং ইরান সংক্রান্ত আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ওয়াশিংটনের উদ্বেগ হলো, ইরান ও ওমান নিজেদের মধ্যে হরমুজ প্রণালী নিয়ে এমন চুক্তি করতে পারে যাতে আমেরিকার ভূমিকা কমে যায় এবং প্রণালীতে সার্বভৌমত্ব বা ফি আদায়ের সুযোগ তৈরি হয়। হরমুজ প্রণালী নিয়ে অচলাবস্থার পাশাপাশি ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দীর্ঘমেয়াদী মোতায়েন নিয়েও উদ্বেগ রয়েছে। ক্যানসিয়ন বলেন, প্রায় 260 দিনের মোতায়েন নাবিকদের জন্য কঠিন। দীর্ঘ সময় বন্দরে না যাওয়া, অবসর নেওয়ার সুযোগ না থাকা এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন, সব মিলিয়ে নাবিকদের উপর চাপ বাড়ছে। সিবিএস নিউজের জাতীয় নিরাপত্তা বিশ্লেষক অ্যারন ম্যাকলিন বলেন, ইরান আমেরিকার মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। একই সময়ে ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়ছে আমেরিকার অবরোধের কারণে। তার মতে, হরমুজ প্রণালী এখন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংঘাতের কেন্দ্র পরিণত হয়েছে। ম্যাককলিনের মতে, ওমানের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের সম্ভাবনা আপাতত কম, তবে হরমুজের ভবিষ্যৎ ব্যবস্থাপনায় ইরানের নিয়ন্ত্রণ বা রাজস্ব আদায়ের সুযোগ তৈরি হলে তা ট্রাম্প প্রশাসনের কাছে গ্রহণযোগ্য হবে না।
বিবিসির আন্তর্জাতিক সম্পাদক জেরেমি বোয়েন মনে করেন ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে ট্রাম্পের সামনে সহজ কোনো বিকল্প নেই। তার মতে ওমানের সঙ্গে ইরানের আলোচনা হরমুজ পুনরায় খোলার চেয়ে বাস্তবসম্মত উদ্যোগগুলোর একটি, কিন্তু ইরানকে ছাড় দিয়ে চুক্তি করতে ট্রাম্প অনিচ্ছুক। সাবেক জর্জ ডব্লিউ বুশের কর্মকর্তা মাইকেল অ্যালেনের মতে ওমানের ট্রাম্পের হুমকিকে আক্ষরিক অর্থে নেওয়ার প্রয়োজন নেই, এটি ট্রাম্পের অতিরঞ্জিত রাজনৈতিক ভাষার অংশ। তবে ইরানের সঙ্গে সমঝোতার চেষ্টা অত্যন্ত কঠিন, কারণ দেশটির মধ্যপন্থী অংশ ও আইআরজিসির কট্টরপন্থীদের মধ্যে টানাপোড়েন রয়েছে। জুলাইয়ে দেশে খুচরা পণ্য বিক্রি 14 মাসের মধ্যে সবচেয়ে কম হয়েছে। এতে ভোক্তা ব্যয় ও অর্থনীতির গতি নিয়ে উদ্বেগ বাড়ছে। অর্থনীতিবিদদের মতে কর ফেরতের সুবিধা কমে যাওয়া, গ্যাস স্টেশনের বিক্রি কম হওয়া এবং জুনে অ্যামাজন প্রাইম ডে আয়োজনের পর অনলাইন বিক্রি কমায় এই পতন হয়েছে। একই সময়ে ইরান যুদ্ধের প্রভাবে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়েছে। জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল 3.4%, বিপরীতে মজুরি বেড়েছে 3.2%। দেশে ভোক্তা ব্যয়ে বড় ধরনের ধস নেমেছে। কমার্স ডিপার্টমেন্টের সাম্প্রতিক তথ্য অনুযায়ী গত জুলাইয়ে খুচরা পণ্য বিক্রয় আগের মাসের তুলনায় 0.6% কমেছে। এটি গত 14 মাসের মধ্যে সবচেয়ে বড় মাসিক পতন, যা অর্থনীতিবিদদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। যদিও খরচের এই নিম্নমুখী প্রবণতার পেছনে অন্যতম কারণ হিসেবে অ্যামাজন প্রাইম ডে এবং টার্গেট ও ওয়ালমার্টের মতো বড় প্রতিষ্ঠানের বিশাল সেলগুলো জুন মাসে এগিয়ে নিয়ে গত মাসে ইলেকট্রনিক সহ অন্যান্য পণ্যের কেনাকাটা কমে যাওয়াকে দায়ী করা হচ্ছে। তবে অর্থনীতিবিদ হেদার লং এর মতে এই সংকটের মূলে রয়েছে সাধারণ মানুষের ওপর ক্রমবর্ধমান আর্থিক চাপ। তিনি বলেন, ইরানের সাথে সংঘাত শুরুর পর থেকে মূল্যস্ফীতি যেভাবে বাড়ছে তা মজুরি বৃদ্ধির হারকে ছাড়িয়ে গেছে, ফলে মানুষ আগের চেয়ে বেশি হিসাবি হয়ে পড়েছেন। পাশাপাশি সাধারণ মানুষ সঞ্চয় ভেঙে খরচ করতে বাধ্য হচ্ছেন এবং ক্রেডিট কার্ডের ওপর নির্ভরশীলতা বাড়ছে। বর্তমানে ক্রেডিট কার্ড ঋণের পরিমাণ $1.2 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে, যা অর্থনীতির জন্য একটি বড় সতর্কবার্তা বলে মনে করেন এই অর্থনীতি বিশ্লেষক জেফ সিকা ভোক্তাদের এই আচরণকে একটি স্পষ্ট সতর্ক সংকেত হিসেবে দেখছেন। তার মতে, মানুষ এখন প্রয়োজনীয় পণ্য কেনার জন্য ঋণ নিতে বাধ্য হচ্ছে, যা কোনোভাবেই একটি স্থিতিশীল অর্থনৈতিক চিত্র নয়। এই কঠিন পরিস্থিতির মধ্যেও কিছু ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। জুলাই মাসে রেস্টুরেন্টে মানুষের খরচের সামান্য বৃদ্ধি দেখা গেছে। ফিফা বিশ্বকাপের কারণেই তা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া বই বা খেলাধুলার সরঞ্জামের মতো শখের জিনিসে মানুষের ছোটখাটো খরচের প্রবণতা অব্যাহত রয়েছে। পেপসিকো সাবেক শীর্ষ কর্মকর্তা ডেরেক লুইসের মতে, বর্তমানে ভোক্তারা অনেক বেশি সচেতন এবং তারা কেনাকাটার ক্ষেত্রে মানের পাশাপাশি অভিজ্ঞতার ওপর গুরুত্ব দিচ্ছেন। আগামী ছুটির মৌসুমের আগে ভোক্তাদের খরচের গতি আরো কমে আসার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। গ্যাস ও নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামের কারণে সাধারণ পরিবারগুলোতে স্বস্তির সম্ভাবনা আপাতত খুব কম বলেই মনে করছেন তারা। ইরান যুদ্ধে দীর্ঘ সময় সমুদ্রে থাকা বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাবিকদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন 2 ডেমোক্রেটিক সেনেটর। অ্যারিজোনার মার্ক কেলি ও রোড আইল্যান্ডের জ্যাক রিড জাহাজটির নাবিকদের দীর্ঘমেয়াদী মোতায়েন, মানসিক চাপ ও জীবনযাত্রা পরিস্থিতি নিয়ে সরকারের কাছে জবাবদিহি চেয়েছেন। তবে তাদের উদ্বেগের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাহাজ দুটির দুরবস্থার খবরকে ফেক নিউজ বলে উড়িয়ে দিয়েছেন। 2025 সালের 21শে নভেম্বর সান দিয়েগো বন্দর থেকে যাত্রা শুরু করে পরমাণু শক্তি চালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। টানা প্রায় 250 দিন সমুদ্রে অবস্থান করে আধুনিক সময়ে বিমানবাহী রণতরীর দীর্ঘতম বিরতিহীন সমুদ্রযাত্রা রেকর্ড করে। নেভি টাইমস ও স্টার্স অ্যান্ড স্ট্রাইপসের মতো সামরিক সংবাদ মাধ্যম এবং নাবিকদের পরিবারের বরাতে জানা গেছে, জাহাজটিতে খাদ্য ও দৈনন্দিন প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ঘাটতির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন সমুদ্রে অবস্থানের কারণে নাবিকদের মানসিক স্বাস্থ্যের উপরও চাপ তৈরি হয়েছে। একাধিক নাবিক জাহাজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন, এমন প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। সেনেট আর্মড সার্ভিসেস কমিটির সদস্য মার্ক কেলি ও সাবেক নেভি পাইলট দীর্ঘমেয়াদী মোতায়েনের কারণে নাবিকদের উপর চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এর আগে দীর্ঘ সময় ধরে একই ইউনিটকে মোতায়েন রাখার ফলে কর্মীদের পাশাপাশি সামরিক সরঞ্জামের উপরও চাপ বাড়ার কথা বলেছেন। ডেমোক্রেটিক সেনেটর জ্যাক রিডও ইউএসএস আব্রাহাম লিঙ্কন নিয়ে সামরিক সদস্যদের কল্যাণ ও সরকারের পরিকল্পনা নিয়ে জবাবদিহি চাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। রিড বর্তমানে সেনেট আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্রেট।
তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে ফেক বা ভুয়া বলে অভিহিত করেন। একইভাবে পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারাও জাহাজটির অবস্থা নিয়ে প্রকাশিত অভিযোগের গুরুত্ব কমিয়ে দেখিয়েছেন। অন্যদিকে সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইউএসএস আব্রাহাম লিঙ্কন পরিদর্শনের পর নাবিকদের দৃঢ়তা ও কর্মদক্ষতার প্রশংসা করেছেন। কুপার এক মতামত লেখায় নাবিকদের মানসিক ক্লান্তি ও কঠিন জীবনযাপনের খবরের পরও তাদের অসাধারণ দায়িত্ব পালনের প্রশংসা করেন। সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে নাবিকদের পরিবারগুলোর উদ্বেগকে গুরুত্ব দিয়ে তাদের স্বাস্থ্য, বিশ্রাম ও মানসিক সুস্থতার বিষয়টি নিশ্চিত করা জরুরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নাবিকদের উপর চাপ কমাতে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের স্থলাভিষিক্ত করতে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। তবে রদবদল প্রক্রিয়া শেষ হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সঙ্গে যুক্ত ক্রিপ্টো প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালকে জাতীয় ট্রাস্ট ব্যাংক হিসেবে শর্ত সাপেক্ষে প্রাথমিক অনুমোদন দিয়েছে ট্রেজারি ডিপার্টমেন্টের অফিস অব দ্য কম্পট্রোলার অব দ্য কারেন্সি ওসিসি। তবে এটি প্রচলিত ব্যাংকিং লাইসেন্স নয়। প্রতিষ্ঠানটি আমানত গ্রহণ বা ঋণ দিতে পারবে না, বরং স্টেবল কয়েন ইস্যু, রিজার্ভ পরিচালনা এবং ডিজিটাল সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনার মতো নির্দিষ্ট কার্যক্রম পরিচালনা করতে পারবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ক্রিপ্টো ভেঞ্চার ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালকে ব্যাংক হিসেবে কাজ করার অনুমোদন দিয়েছে ট্রেজারি ডিপার্টমেন্টের অফিস অব দ্য কম্পট্রোলার অব দ্য কারেন্সি বা ওসিসি। এই অনুমোদনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন হফস্ট্রা ইউনিভার্সিটি ল স্কুলের অধ্যাপক জেমস স্যাম্পল। তার দাবি, নিয়ন্ত্রক সংস্থা ওসিসির প্রধানকে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই নিয়োগ দিয়েছেন। ফলে এই অনুমোদনকে সরাসরি স্বার্থের সংঘাত বলে অভিহিত করেন তিনি। এটিকে ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত ও পারিবারিক সম্পদ বৃদ্ধির কৌশল বলে উল্লেখ করেছেন কোনো বিশ্লেষক। বাণিজ্য বিশ্লেষক রিক নিউম্যান এই ঘটনাকে বড় ধরনের দুর্নীতি হিসেবে বর্ণনা করেছেন। এমন ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে বলেন, প্রেসিডেন্টের পরিবারের সংশ্লিষ্টতা থাকায় ওসিসি ব্যাংকটির উপর যথাযথভাবে নজরদারি চালাতে পারবে না। এছাড়া ট্রাম্প পরিবারের ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল হংকং ভিত্তিক এআই প্ল্যাটফর্ম ওয়ার্ল্ডক্লোর সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করছে। মূলত চায়নার প্রযুক্তি প্রতিষ্ঠানের তৈরি এআই মডেল সরবরাহ করে প্ল্যাটফর্মটি। এটিকে চায়নার প্রযুক্তিগত হুমকি মোকাবেলায় প্রশাসনের অবস্থানের সাথে সাংঘর্ষিক বলে মনে করছেন কেউ কেউ। সাউথ কোরিয়ার সঙ্গে আমেরিকার যৌথ সামরিক মহড়া শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে তা কমিয়ে আনতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় কথা জানান তিনি। ইরানের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধে সাহায্য করতে সাউথ কোরিয়া অস্বীকৃতি জানানোয় অসন্তোষও প্রকাশ করেন ট্রাম্প। তবে ট্রাম্পের এই ধরনের পদক্ষেপে মিত্রদের কাছে ভুল বার্তা যাবে বলে মনে করেন সাউথ কোরিয়ায় আমেরিকান আর্মির সাবেক অ্যাম্বাসেডর ক্রিস্টোফার হিল। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক রজার বেকার মনে করেন সাউথ কোরিয়ার প্রতি এটি এক ধরনের শাস্তি। সোমবার সাউথ কোরিয়ার সঙ্গে আমেরিকার পূর্ব নির্ধারিত যৌথ সামরিক মহড়া উলচি ফ্রিডম শিল্ড শুরুর ঠিক আগ মুহূর্তে তা সীমিত করতে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথকে নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় ট্রাম্প দাবি করেন, নর্থ কোরিয়াকে আর হুমকিপূর্ণ বলে মনে করেন না তিনি, বরং দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন তার প্রতি শ্রদ্ধাশীল। পাশাপাশি ইরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রচেষ্টায় সাউথ কোরিয়া সাহায্য করতে রাজি হয়নি বলে উল্লেখ করেন ট্রাম্প। প্রেসিডেন্টের এমন সিদ্ধান্ত আকস্মিক হলেও তেমন আশ্চর্যজনক নয় বলে মন্তব্য করেছেন সাউথ কোরিয়ায় আমেরিকান আর্মির সাবেক অ্যাম্বাসেডর ক্রিস্টোফার হিল। তিনি বলেন, ওই যৌথ মহড়ার সব খরচ আমেরিকা বহন করছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন দাবি সঠিক নয়। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক রজার বেকার বলেন, ট্রাম্পের বক্তব্যে ইরানের প্রসঙ্গ জুড়ে দেওয়া মানে সাউথ কোরিয়াকে এক ধরনের শাস্তি দেওয়া। তবে নর্থ কোরিয়া মোটেও নিরাপদ দেশ নয় বলে মনে করেন স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো জেনি টাউন। কোরিয়া রিস্ক গ্রুপের অ্যানালিস্ট জুন হা পার্ক এই মহড়া কমিয়ে আনা বা ভবিষ্যতে এর পরিকল্পনায় পরিবর্তন কতটা হবে এ বিষয়ে নিশ্চিত নন। পাশাপাশি নর্থ কোরিয়ার সেনাদের রাশিয়ার যুদ্ধের অভিজ্ঞতা অর্জনকে উদ্বেগজনক বলেও উল্লেখ করেন তিনি। পার্ক বলেন, মহড়াগুলো অত্যন্ত জরুরি। ট্রাম্পের মহড়া কমানোর নির্দেশ ভিন্ন প্রশ্ন তৈরি করে বলেও মনে করেন তিনি। মিশিগানের নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলাবাসীর বার্ষিক বনভোজন। ওয়ারেন শহরের হলমিজ পার্কে দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন মিশিগানে বসবাসকারী দক্ষিণ সুরমার প্রবাসী সহ বিপুল সংখ্যক বাংলাদেশি কমিউনিটির সদস্য। কর্মব্যস্ত জীবনযাপনে নিজ এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে এই ধরনের আয়োজন করছেন তারা।
মিশিগানের মাটিতে এক টুকরো সিলেটের আবহ, পরিচিত মুখ, আত্মীয় স্বজন আর বন্ধুদের মিলন মেলায় মুখর হয়ে ওঠে ওয়ারেন শহরের হলমিজ পার্ক। দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন মিশিগান কর্তৃক আয়োজিত আজকের এই বনভোজনে অত্যন্ত ভালো লাগছে। আমি দক্ষিণ সুরমার যারা সংগঠনের সাথে জড়িত সবরে অসংখ্য ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানে আইয়া খুবই ভালো লাগে। আমরা প্রতি বছর আই, পুরা ফ্যামিলি আমরা খুব ভালো লাগে। রবিবার ওয়ারেন শহরের হলমিজ পার্কে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের উদ্যোগে অনুষ্ঠিত হয় দক্ষিণ সুরমাবাসীর বার্ষিক এই বনভোজন। বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন করেন সংগঠনের নেতারা। এমন আয়োজন নতুন প্রজন্মের কাছে নিজেদের শিকড় ও সংস্কৃতিকে তুলে ধরারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বলে জানান সংগঠনটির সভাপতি মোহাম্মদ লিলু মিয়া ও সেক্রেটারি জাফর ইকবাল মল্লিক। মিশিগানের ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন, আমাদের কমিউনিটি লিডার, বাংলাদেশের প্রত্যেকটি কমিউনিটি লিডারকে এখানে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমাদের এই বনভোজনে যারা সাহায্য সহযোগিতা করেছেন, যে অর্থগুলো আমরা পেয়ে থাকি, এইগুলো আমরা বাংলাদেশে যাদের প্রয়োজন, গরিব দুঃখী অসহায়ের জন্য আমরা পাঠিয়ে দেই। এছাড়া এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন ওয়ারেন সিটির মেয়র লরি স্টোনও। It is an honor and privilege to participate. I've learned so much from my Sylheti and Bangladeshi neighbors, and I continue to work to be a voice and a bridge bringing people together. দিনব্যাপী এই আয়োজনে ছিল নানা ধরনের বিনোদন ও প্রতিযোগিতা। শিশু কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে জমে ওঠে আয়োজনটি। পরে রাফেল ড্রর বিজয়ীদের হাতে গাড়ি, আইফোন সহ বিভিন্ন পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি চলে স্মৃতিচারণ। খারাপ ওয়েদার, খারাপ প্রতিকূলতার মধ্যেও আজকে দক্ষিণ সুরমা যে জনসমাগম এখানে হয়েছে তা প্রশংসার দাবি রাখে। আইফোন 17 প্রো ম্যাক্স, তার পুরস্কার, গোল্ডের চেইন এবং অসংখ্য আমাদের আরও 21-এর মতো পুরস্কার আছে। আমরা অকল দেশ বিদেশে বেটাগিরি, আমরা অকল জালালপুরি। এই বনভোজন বা মিলন মেলার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা ফিরে পেয়েছেন নিজেদের শেকড়ের পরিচিতি।